প্রধানমন্ত্রী ভারত সফরে না গেলেও তিনি জাতিসংঘ সফরে যাচ্ছেন এবং আগামী মাসের তৃতীয় সপ্তাহের পরে তিনি এই সফর শুরু করবেন। এই সফর যখন হচ্ছে তখন মানে দুষ্টু লোকেরা অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আসীন হওয়ার পর থেকেই অনেকেই অনেক রকমের বাজে স্ক্যান্ডাল প্রকাশ করার চেষ্টা করেছেন যে আমেরিকায় তারেক রহমানের কি বলবো যে যাওয়া সম্ভব হবে কিনা, তারেক রহমান ব্যাপারে আমেরিকার অবস্থানটা কি, আগে যে অবস্থান ছিল সেই অবস্থান পাল্টে গেছে কিনা, এরকম নানা আলোচনা দুষ্টু লোকেরা করার চেষ্টা করেছেন। দুষ্টু লোকদের মুখে ছাই দিয়ে অবশেষে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন। আমেরিকা মানে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন, যেটা আমেরিকাতে অনুষ্ঠিত হবে। চলুন একটু এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি। কবে নাগাদ প্রধানমন্ত্রী যাচ্ছেন জাতিসংঘ সফরে? জাতিসংঘ সফরে গিয়েও সাইড লাইনে ভারতের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা? থাকবেন। দর্শক, বলছিলাম ভারত সফর যখন বাতিল হয়ে গেছে তখন আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জাতিসংঘ সফর। তার আগে ব্রিক্সের সম্মেলন রয়েছে ভারতেই 12-13 সেপ্টেম্বর। কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে সেই সম্মেলনে হয়তো প্রধানমন্ত্রী সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি যোগ দিতে পারেন। যদিও তার এই প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে যে ধরনের প্রচার শুরু হয়েছে, তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কিনা, প্রথম আলোর মতো গণমাধ্যমে এই ধরনের খবর যখন হচ্ছে তখন ব্যাপারগুলো বিব্রতকর অবস্থায় পড়তেই হচ্ছে সরকারকে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। সব ঠিক থাকলে 21 সেপ্টেম্বর এই সফর শুরু হচ্ছে। 21 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বলা হচ্ছে যে মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে 21 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর তার সান ফ্রান্সিসকো যাওয়ার কথাও রয়েছে। প্রধানমন্ত্রী 9 দিনের সফর করবেন। এই সফরটা 9 দিন, 21 তারিখে শুরু হবে, সেটা শেষ হবে 30 তারিখে। এই সফরের প্রস্তুতি চলছে, সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কাজ চলছে তার সফর সঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের ব্যাপারটাও। কারা সফর সঙ্গী হবেন তাদের ভিসা সংগ্রহ একটা বড় ব্যাপার, সেই কাজও চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। যে সাধারণ অধিবেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া সাধারণ অধিবেশনের সাইড লাইনে বিভিন্ন আয়োজনেও যোগ দেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। সান ফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেওয়ার কথাও রয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেগুলো কি? কোন কোন দেশের প্রতিনিধিদের সঙ্গে তিনি এই সাইড বেঞ্চে বৈঠক করতে চান, সেই তালিকায় কি ভারত থাকবে? ভারতকে কি রাজি করানো হবে নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তত প্রাথমিক আলাপটা জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে হওয়ার ব্যাপারটা? তাতে কি ভারতের প্রধানমন্ত্রীর রাজি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার মনে হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ভারত সফর নিয়ে আমাদের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী তাকে যদি অফার দেওয়াও হয়, তবুও তিনি সাইড বেঞ্চে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চাইবেন না। এমন এক সময় জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী যখন এই পরিষদের সভাপতি, বললাম ডক্টর খলিলুর রহমান। 8 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রীর, তিনি সেই দায়িত্ব নেবেন, তারপরে অধিবেশন শুরু হবে। এর মধ্যে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার আলোচনা চললেও বিষয়টি আর এগোয়নি বলছে গণমাধ্যম, কিন্তু আমরা জানি যে বিষয়টি আসলে বাতিল হয়ে গেছে। সেই সফরটা ভারত সফর হচ্ছে না। এমনকি জাতিসংঘ সফরের আগেও ভারত সফরের সম্ভাবনার কথা যেটা হুমায়ুন কবির জানিয়েছিলেন সেটাও হচ্ছে না। এবং এটাও মোটা দাগে নিশ্চিত করা যেতে পারে, বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে বহু নেগেটিভ আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।
এমনকি বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এমন মন্তব্যও করে ফেলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুপ্তরা ঢুকে পড়েছে। যদি সেটা সত্য হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা খারাপ খবর, সরকারের জন্য তো অবশ্যই খারাপ খবর। কারা বিভিন্নভাবে ওঁত পেতে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী কিংবা সরকারকে অন্যভাবে মগজ ধুলাই করার চেষ্টা করছেন কিংবা করবেন, ব্যাপারটা যদি এরকম পর্যায়ে যায় সেটা কিন্তু খুব একটা ভালো নজির নয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। শেখ হাসিনা এবং বাংলাদেশের রাজনীতির বিষয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে আমেরিকাকে ভারত অনেকদিন যাবৎ ম্যানেজ করার চেষ্টা করছিল। এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। অবশেষে শেখ হাসিনার বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি সকল বিষয় নিয়ে আমেরিকার সাথে ভারতের চূড়ান্ত একটি কূটনীতিক সিদ্ধান্ত হয়েছে এবং আওয়ামী লীগের জন্য একটি সুখবরও আছে। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমেরিকা ভারতকে একেবারেই একটি সবুজ সংকেত দিয়ে দিয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে। ভারত কিন্তু এখন আগের থেকেও অ্যাক্টিভলি শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে কাজ করতে পারবে বাংলাদেশের মধ্যে। আমেরিকা যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে ভারতের সাথে একমত হবে সেটা আমি আমার অনেক ভিডিওতে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলাম এবং কেন একমত হবে সে বিষয়েও আমি ক্লিয়ারলি আলোচনা করেছিলাম। এখন সর্বশেষ খবর হচ্ছে শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে ফিরে আসবে সে বিষয়েও আমেরিকার কোনো দ্বিমত নেই এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার বাংলাদেশে যে সক্রিয় হবে সে বিষয়েও আমেরিকার কোনো দ্বিমত নেই। ভারতের সাথে একই সিদ্ধান্তে পৌঁছিয়েছে আমেরিকা। তাই খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় হচ্ছে এবং ডিসেম্বরের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলে ফেলতে বাধ্য হচ্ছে। কারণ জাতিসংঘ থেকেও অলরেডি প্রতিবেদন আসা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এত বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম কেন এতদিন নিষিদ্ধ আছে এই বিষয় নিয়ে। তাই বলাই চলে আমেরিকা বর্তমান বিএনপি সরকারকে যেভাবে চাপ দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে, তেমনি করে জাতিসংঘ কিন্তু চাপ দিচ্ছে বর্তমান বিএনপি সরকারকে। আর ভারত তো অনেক আগে থেকেই কূটনীতিক চাপ দিয়ে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে বর্তমান বিএনপি সরকারকে। সো বিএনপি সরকার এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না গায়ের জোর দেখিয়ে। তারা মনে করছে তারা আজীবন ক্ষমতায় থাকবে। আমেরিকা কি বলল, জাতিসংঘ কি বলল, ভারত কি বলল, আমরা দেখার তোয়াক্কা করছি না। আমাদের জনপ্রিয়তা আছে, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাতেই অটল থাকব। কিন্তু সেটা আর বেশি দিন করা সম্ভব হচ্ছে না। খুব শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলবে বিএনপি সরকার এবং ডিসেম্বরেই শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশের মধ্যে। আপনারা না এতদিন বলছিলেন ভারত আওয়ামী লীগের জন্য কি করছে, ভারত আওয়ামী লীগের অনেক কাছের মিত্র হলে এতদিনে কেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেনি এবং আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষেধাজ্ঞা তুলেনি, ভারত কূটনীতিকভাবে কেন চাপ প্রয়োগ করেনি বর্তমান বিএনপি সরকারকে। আমি আপনাদেরকে বলেছিলাম ভারত ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করছে, দেখবেন রেজাল্ট পজিটিভ আসবে। সেটাই কিন্তু হতে যাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে সক্রিয় হবে এবং শেখ হাসিনাও ডিসেম্বরে বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে এবং আমেরিকাকে যে ভারত খুব ইজিলি ম্যানেজ করে ফেলবে দুটা বিষয়ে সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম। অবশেষে সেটাই ঘটলো, আমেরিকা ভারতের সিদ্ধান্তে একমত হলো। এটাই হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত মাইনকার চিপায় পড়ে যাবে এই বিএনপি সরকার, সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম। অলরেডি এই বিএনপি সরকার মাইনকার চিপায় পড়ে গিয়েছে। জাতিসংঘ থেকেও অলরেডি
এই বিএনপি সরকারকে সতর্ক করা হচ্ছে বারবার। আমেরিকা তাদের স্বার্থ হাসিলের জন্য এই বিএনপি সরকারকে বারবার প্রেশার ক্রিয়েট করছে। তার মানে আপনারা কি বুঝতে পেরেছেন? বিএনপি সরকার এখন ত্রিমুখী চাপে আছে। আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে বাধ্য হয়ে, কারণ মাইনকে চিপে পড়ে আছে। এদিক দিয়ে জাতিসংঘ যা বলে সেটাও শুনতে হবে, এবং ভারতের সাথে বেশি ঠেলাঠেলি যে এখন করছে সেটারও পরিণতি ভোগ করতে হবে। ভারত কারেন্টের যে সাপ্লাই আছে আদানিকে বাধ্য করবে বন্ধ করে দেওয়ার জন্য বা একেবারে কমিয়ে দেওয়ার জন্য, এবং যে সকল দ্রব্য ভারত থেকে আমদানি রপ্তানি করত এই বাংলাদেশ সরকার, ভারত সেই সকল দ্রব্য রপ্তানি করা বাংলাদেশে বন্ধ করে দিবে, এবং বাংলাদেশ থেকে যে সকল দ্রব্য আমদানি করতো ভারত সেগুলো কিনা বন্ধ করে দিবে। এদিক দিয়ে অর্থনৈতিক একটা চাপ দিবে ভারত, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রব্য রপ্তানি না করে বাংলাদেশ সেদিক দিয়েও চাপে পড়বে। আরেক দিক দিয়ে গ্যাসেরও সংকট দেখা দিচ্ছে, আবার কয়দিন পর ডিজেলেরও সংকট দেখা দিবে। আর সেই ডিজেল আনতে হবে ভারত থেকে, সেটাও কিন্তু ভারত দিবে না। আবার বিভিন্ন ধরনের চুক্তি আছে সেগুলো কিন্তু ভারত নতুন করে বাস্তবায়ন করবে না। তার মানে এই যে বর্তমান বিএনপি সরকার আছে তারা চতুর্দিক থেকে এমন ভাবে কোণঠাসা হয়ে পড়বে, বাধ্য হয়ে ভারতেরও সকল দাবি মানতে হবে, ভারতের সকল সত্য মানতে হবে, আমেরিকারও সকল স্বার্থ পূরণ করতে হবে, এবং জাতিসংঘেরও যে সতর্কতা আছে সেই সতর্কতা সকল কিছু জাতিসংঘ যেভাবে বলছে সেগুলো পালন করতে হবে। এখন আমার কথা হচ্ছে, এই বর্তমান বিএনপি সরকার সবার কি মন রক্ষা করতে পারবে? আমার তো মনে হয় না। সো সবার যখন মন রক্ষা করতে পারবে না, সবাই তখন এই বিএনপি সরকারকে শত্রু হিসেবে চিহ্নিত করবে এবং বিএনপি রেজিম পতনের পিছনে অ্যাক্টিভলি কাজ করবে। ভারত অলরেডি শুরু করে দিয়েছে, আমেরিকা অলরেডি তাদের স্বার্থ হাসিলের জন্য মরিয়া হয়ে আছে। স্বার্থ হাসিল যখন সকল কিছু করে ফেলবে তখন আমেরিকাও ভারতের সাথে দাদাগিরি করবে না। ভারত যেটা চাইবে বাংলাদেশের রাজনীতিতে সেটাই আমেরিকা করার চেষ্টা করবে। আর জাতিসংঘকে তো আমেরিকাই কন্ট্রোল করে, জাতিসংঘ দিয়ে টেকনিক্যাল ভাবে এই বর্তমান বিএনপি সরকারকে চাপের উপর রাখবে। তার মানে এই ত্রিমুখী চাপ থাকছে, চতুর্মুখী আর একটা চাপ শুরু হবে। বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম শুরু করবে, চতুর্দিকের এই চাপ বিএনপি সামলাতে না পেরে বাধ্য হয়ে তারেক জিয়া বিদেশ পালাতে বাধ্য হবে। সো আগামীতে যে বিএনপির যে করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা হয়তোবা বিএনপির অনেক তৃণমূল নেতা কর্মীরা বুঝতে পারছে না। তারা এখনো আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে কুপিয়ে মেরে ফেলছে। এই গতকালকেও দেখতে পেয়েছি আওয়ামী লীগের একজন কাউন্সিলরকে কুপিয়ে মেরে ফেলেছে। জামাত শিবিরের নেতা কর্মীরাও, এনসিপির টোকাইরাও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে পাচ্ছে সেখানে মপ করছে, নিরীহ নেতা কর্মীদেরকে ধরিয়ে জেলে ভরে দিচ্ছে। এভাবেই এখনো চলছে। তারা মনে করছে আমরা তো এখনো ক্ষমতায় আছি, আজীবন ক্ষমতায় থাকবো, কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু বাস্তবতা যে সম্পূর্ণরূপে ভিন্ন, ভিতরগত যে অনেক খেলা চলছে তারা সেগুলো আজ করতে পারছে না ক্ষমতার মোহে। সো তাদের যে পরিণতি আওয়ামী লীগের থেকেও খুব ভয়াবহ হবে আগামীতে, সেটা আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের মনের ভিতর এই সকল বিষয় নিয়ে যে সকল প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল এবং যে সকল কনফিউশন ছিল, মোটামুটি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ। খবর তো দেখেছেন, রাইট? রংপুরে একজন শিক্ষককে তার পুরো পরিবার সহ হত্যা করা হয়েছে, এবং নিউজে যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে হত্যাকাণ্ডগুলি হয়েছে। একের পর এক একজনকে মেরে ফেলা হয়েছে। একটা বাচ্চা শিশু থেকে শুরু করে বাবা মা মেয়ে সবাইকে মেরে ফেলেছে, কারণ তাদেরকে ইয়াবা সেবনে বাধা দিয়েছে। আই মিন, এগুলি কেন হচ্ছে? নাম্বার ওয়ান হচ্ছে যারা মেরেছে তাদেরকে, তারা মনে করেছে যে এই মানুষগুলি, এই শিক্ষক এবং তার পরিবারের জীবনের ভ্যালু খুব কম। সেটার বিভিন্ন কারণ হতে পারে, সেটা সাম্প্রদায়িক হতে পারে, কারণ এই শিক্ষক হিন্দু ধর্মাবলম্বী, রাইট? সো এরপরে আছে তারা ড্রাগ এডিক্টেড, এরপরে হচ্ছে বাংলাদেশ আইনের কোনো বালাই নেই। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেইন পার্ট। বাংলাদেশে এখন কেউ আইনকে শ্রদ্ধা করে না, আইন মানে না এবং ভয় পায় না। এই ধরনের মার্ডার্স প্রতিদিনই হচ্ছে। জাস্ট ফরগেট পলিটিক্যাল মার্ডার্স, মানে পলিটিক্যাল লোকজনের মার্ডার, আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা,
এগুলিতে তো আপনারা ইউজড টু হয়ে গেছেন, আওয়াজও করেন না। মনে আছে তো না বছরখানেক আগে যখন বলেছিলাম যে একদিন আপনাদের ঘরে ঢুকে আপনাদের কেউ মারবে, কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না? ওই দিনগুলি কি এখন আসছে? খেয়াল করেছেন? প্রথম দিকে তো বাংলাদেশের অনেক মানুষ হাততালি দিয়েছিলেন, যারা মববাজি করছিল, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলছিল, গাছে ঝুলিয়ে মারছিল, পুলিশ মেরেছিল, অনেকেই হাততালি দিয়েছিলেন। এখন সেই একই জিনিস হচ্ছে বিভিন্ন ফর্মে সাধারণ মানুষের সাথে। সেই সময়টা চলে এসেছে যেটার ভয়ে আমরা সবাই ছিলাম, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া ইটস এ বিগ থিং। এটাকে গ্রাস্প করা এত সহজ না, এটাকে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা এত সহজ না। যাদের হচ্ছে, যার পরিবারেই এ ধরনের কিছু হচ্ছে, তারাই বুঝতে পারছে তাদের সাথে কি হচ্ছে এবং তারা কিসের মধ্যে আছে। সত্যি কথা বলতে, নিজের গায়ের উপর না আসা পর্যন্ত কেউ কখনো বুঝতে পারে না আসলে কি হচ্ছে। পুরো একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিল, মেরে ফেলল, জাস্ট কয়েকটা মানুষ মিলে। এরা পশুর চাইতে অধম। কিন্তু বিলিভ ইট অর নট, এই ধরনের মানুষ অনেক দ্রুত পশু হয়ে যায়, মানে আরো বেশি কনভার্সন হচ্ছে, মানুষ থেকে পশু হচ্ছে একটাই কারণে, সরকারের বাংলাদেশের উপরে কোনো কন্ট্রোল নাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কন্ট্রোল নাই। এই যে মার্ডার্সগুলি হচ্ছে, এগুলির কোনো বিচার হচ্ছে না, হবে না। অনেক খুনি জেল থেকে বের হয়ে গেছে, অনেক জঙ্গি সন্ত্রাসী জেল থেকে বের হয়ে গেছে, অ্যান্ড এ ধরনের আরো অনেক কিছু। এক্সাম্পল সবার সামনে। দেশে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে প্রতিদিন, খুব একটা বিচার যে হচ্ছে তা না, কিছুই হচ্ছে না। দেখা যাচ্ছে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে, নাথিং ইজ হ্যাপেনিং। দেশের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে কুল্লা ঘুরে বেড়াচ্ছে। যার কাছে একটা অস্ত্র আছে, একটা ছুরি আছে, সেই এখন রাজা। দেশে ওই স্যাভেজদের দেশ বল না, স্যাভেজদের দেশ হয়ে গেছে। এখানে সিভিলাইজেশন বা সিভিলাইজ সোসাইটি বলতে এখন আর কিছু নেই। এখন যা দেখছেন এগুলি হচ্ছে একটা দেশের পতনের সাইন। একটা দেশকে যদি ঠিক মতো কেউ চালাতে না পারে তাহলে এগুলি হয়। এই ক্ষতিগুলি প্রথমে করেছে হচ্ছে ডক্টর ইউনূস। প্রথমে সে 2 বছরে পুরো বাংলাদেশের মোরাল যে স্ট্যান্ডার্ড আছে, সেই মোরাল স্ট্যান্ডার্ডকে ধ্বংস করে দিয়েছে এই শয়তান ইউনূস। তারপরে কোনো রকমে যখন দেখেছে যে মানে সে পার পাবে না, কোনো রকমে ক্ষমতাটা আরেকজনকে গছিয়ে দিয়ে গেছে, যারা এককালে বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যে বাংলাদেশে এখন এমন একজন প্রধানমন্ত্রী আছে যে একটা সন্ত্রাসী হামলার মূল হোতা, 21শে আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা, সে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সো এই ধরনের মানুষ যখন ক্ষমতায় আছে, তখন সাধারণ মানুষ যারা ক্রিমিনাল, অনেক তো ক্রিমিনালও আছে সাধারণ মানুষের মধ্যে, তো ক্রিমিনালরা ঘুরে বেড়ায়। যারা ক্রিমিনাল, অপরাধী বা কখনো অপরাধ করে নাই বা ভবিষ্যতে করতে যাবে, তারা চিন্তা করে যে আবার দেশের প্রধানমন্ত্রী তো একজন ক্রিমিনাল, সে যদি প্রধানমন্ত্রী হইতে পারে ক্রাইম করে, আমি কেন পারবো না? সো বাংলাদেশের আমি প্রথমে মনে করেছিলাম যে মানে এই সমস্ত মার্ডার, মববাজি, রেডিক্যাল স্টাফ, রেডিক্যাল এলিমেন্টসগুলি দেখে মনে করেছিলাম যে বাংলাদেশে অনেক মানুষ এখন সাইকোপ্যাথ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আই ওয়াজ রং। বাংলাদেশের মানুষ এখন সোশিওপ্যাথ হয়ে যাচ্ছে। যেটার মধ্যে পার্থক্য আছে। যে সমস্ত ক্রিমিনালগুলি এরকম নিজেদেরকে, মানে সোশিওপ্যাথ যাদেরকে আমি বলছি, তারা বেসিক্যালি জানে তারা কি করছে, তারা ক্রাইম করছে, এবং তারা জেনে শুনে মজা পেয়ে এই ধরনের কাজগুলি করছে বা মার্ডার করছে, রেপ করছে, বিকজ এটা তাদেরকে আনন্দ দেয়। সোশিওপ্যাথ আর সাইকোপ্যাথ হচ্ছে হয়তো ডেলিউশন, হ্যালুসিনেশন, এগুলির মধ্যে কোনো এক ধরনের অসুস্থতাও হতে পারে। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা অংশ, মানুষদের একটা অংশ, ইয়াং জেনারেশনেরও একটা অংশ সাইকোপ্যাথ না সোশিওপ্যাথ হয়ে যাচ্ছে, বিকজ দে এনজয় ক্রাইম। এবং অচিরে আরও খারাপের দিকেই যাবে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ভালো না। দেশ তো মানুষকে কিছু দিতে পারছে না, রাইট? না তেল দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, জীবনের নিরাপত্তা দিতে পারছে। মানুষে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে।
কিছু মানুষ এগুলিকে এক্সপ্রেস করতে পারছে, কেউ তো পারছে না। মেজরিটি চুপ করে বসে আছে, সহ্য করছে, তাতে কিছু করার নাই। এগুলি হজম করতে হবে। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের কোনো সেই নাই, কারণ তাদের কিছু বলারও নেই, তাদের কোনো কিছু বলার কোনো মাধ্যমও নেই। কিছু কিছু মানুষের হয়তো বলার মাধ্যম আছে ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কে, তারা হয়তো বলছে, বাকিরা চুপ করে বসে আছে। বাংলাদেশের মিডিয়াগুলি দেখেন, একেবারে মানে একটা চোখে পট্টি বেঁধে বসে আছে। দে নট ডুইং এনিথিং, দে আর নট সেইং এনিথিং। তারা রাইট নিউজটা পর্যন্ত সামনে আনছে না। মানে একেবারেই কোনো স্পাইন নেই, মানে কোনো মেরুদণ্ড নেই, এমনই অবস্থা। বাংলাদেশের রাজত্ব কিসের চলছে? পাকিস্তানিদের। যে পাকিস্তানিদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই পাকিস্তানিরাই আজকাল বাংলাদেশের এই পার্লামেন্টে ঘোরাঘুরি করে। তাদের পার্লামেন্টারি সিট আছে, তারা এমপি, তারা মানে হঠাৎ করে খুব সম্মানজনক ব্যক্তি হয়ে গেছে। অথচ এই সমস্ত ক্রিমিনালগুলি থাকার কথা ছিল করাদের ভিতরে অথবা উপরে, কিন্তু না, তারা এখন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি। সো ৭১-এর গণহত্যায় অংশ নেওয়া একটা দল, ২১শে আগস্টের গ্রেনেড হামলা করা একটা লোক বা একটা দল যদি বাংলাদেশকে এখন শাসন করে, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ তো আসলে আইন শৃঙ্খলাকে অত গুরুত্ব বা পাত্তা দেওয়ারও কথা বলবে না। যে গতকাল ছিনতাইকারী ছিল না, সে আগামীকাল ছিনতাইকারী হয়ে যাবে। যে গতকাল খুনি ছিল না, সে আগামীকাল খুনি হয়ে যাবে। বিকজ দিজ আর বিকামিং ভেরি ইজি। অনেকগুলি ফ্যাক্টর আছে। এক হচ্ছে হয়তো দেশের আর্থসামাজিক অবস্থা ভালো না, অনেকে পেটের দায়ে হয়তো খারাপ কাজ করবে, আবার একটা বড় অংশ খারাপ কাজ করবে বা ক্রাইম করবে বিকজ তাদের মতে হচ্ছে যে দেশই তো চালাচ্ছে ক্রিমিনালরা, আমরা করলে সমস্যা কি। তো এইভাবে করে একটা দেশ যখন ধীরে ধীরে পতনের দিকে যায়, একটা বড় ধরনের কনফ্লিক্ট, ইন্টারনাল কনফ্লিক্ট বা সিভিল ওয়ার যাই বলেন না কেন, সিভিল আনরেস্ট যেদিকে বলেন না কেন, মোরাল আনরেস্টও বলা যায়, যে ওদিকে যখন যায় বেসিক্যালি এই সাইনগুলি দেখা যায়। মানুষ আস্তে আস্তে মানে দে বিকাম প্রোন টু ক্রাইম, আস্তে আস্তে ক্রিমিনাল হওয়ার চেষ্টা করে বা ক্রাইম করে খুব ইজিলি, মার্ডার করে খুব ইজিলি। মানুষের জীবনের মূল্য কমে যায়, আপনার জীবনের মূল্য কমে যায়। আপনার সাথে কারো এমনি ঝগড়া হলো, ধরেন এমনি কথা কাটাকাটি হলো, পরের দিন আপনার লাশ পাওয়া গেল। ডোন্ট টেল মি যে এগুলি আপনারা দেখছেন না, এগুলি কিন্তু হচ্ছে বাংলাদেশে। 10 টাকা, 5 টাকা, 20 টাকার জন্য মানুষকে মেরে ফেলছে। কেন? একটাই কারণ, বিকজ আসলে আইন শৃঙ্খলার কোনো বালাই নাই, দেশ চালাইতেছেই ক্রিমিনালরা। আর দুই একটা মানুষ যদি আরো বেশি ক্রিমিনাল হয়ে যায়, তাহলে ক্ষতি কি? বরং তাদেরকে হয়তো ফুলের মালা দিয়ে মানুষ মানে হয়তো সরকার বরণ করে নেবে। রতনে রতন চিনে বলে একটা কথা আছে না, একই কথা। কিন্তু আলটিমেটলি কি হবে দেশ আলটিমেটলি এটা একটা ব্রোকেন কান্ট্রিতে পরিণত হবে। অনেক আগে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল আমেরিকা, রাইট? তাদের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ সবসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে থেকে যাবে, একটা ভিখারির দেশ হিসেবে থেকে যাবে, একটা 3rd ক্লাস, 4th ক্লাস, 5th ক্লাস মানুষের দেশ হিসেবে থেকে যাবে। যে কারণে দেখেন না আমাদের এই যে বিভিন্ন দেশে বাংলাদেশিদের সাথে কিভাবে বিহেভ করে বিদেশিরা। মিডল ইস্টে যান, মিসকিন হিসেবে বিহেভ করে, অ্যাজ ইফ আপনার গায়ে অনেক ময়লা নোংরা, আপনি একটা খুবই নিচু জাতের মানুষ। ইউরোপ আমেরিকায় যান, ডেফিনেটলি আপনি 3rd ক্লাস সিটিজেন। ওখানে যদি ইউরোপ আমেরিকার পাসপোর্টও থাকে আপনার কাছে, তাও আপনি 3rd ক্লাস সিটিজেন, রাইট? এই জিনিসটা থেকে কেউ বের হয়ে আসতে পারবে না কখনো, রাইট? কারণ ওই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, একটা লো ক্লাস পিপলের কান্ট্রি হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এবং ধীরে ধীরে এগুলি কিন্তু চেঞ্জ হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার 17 বছরে বাংলাদেশের মান সম্মান ফিরিয়ে এনেছিল, বাংলাদেশের পাসপোর্টের ভ্যালু বাড়িয়েছিল, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে প্রাইড করে গর্ব করার মতো অনেক কিছু ছিল। বাংলাদেশ ওয়ার্ল্ড স্টেজে একটা নাম করে ফেলেছিল। অনেকের তো মনে ভয় ধরিয়ে দিয়েছিল যে বাংলাদেশ নাকি খুব দ্রুত উন্নত হয়ে যাবে কিনা। এটা তো মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলি অনেকেরই পছন্দ হয় না আরেকটা দেশ যদি উপরে উঠে। কিন্তু আনফর্চুনেটলি ওই 2024-এর জুলাই আগস্টের পরে পা টেনে বাংলাদেশকে মাটিতে নামাইল ইউনুসের মতো একটা মানে ইভিল, একটা ক্রিমিনাল, একটা জারজ
বাংলাদেশকে প্রথমে 2 বছর ধরে ধর্ষণ করেছে, নষ্ট করেছে, ডিস্ট্রয় করেছে। তারপর আসছে এখন যারা আছেন ক্ষমতায়, তারা মনে করেছিলাম যে অ্যাটলিস্ট দে আর এ পলিটিক্যাল পার্টি, সো তাদের গুডউইলটা হয়তো অনেক বছর ক্ষমতার বাইরে থাকার কারণে একটা শিক্ষা হয়েছে, এবার তাদের সেই বোধোদয় হবে। বাট আনফর্চুনেটলি তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না যে দে আর গোয়িং অন দ্য রাইট ওয়ে। মেবি ইটস টু আর্লি টু সে, বাট এক হাঁড়ি ভাতের মধ্যে একটা ভাত চাপ টিপলেই বোঝা যায় যে ভাতের পুরা হাঁড়ির ভাত কি অবস্থা, চাল রয়ে গেছে নাকি ভাত সিদ্ধ হয়েছে। ইসি সো আনফর্চুনেটলি এখন বলতে হবে আর কি যে বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে যারা বসবাস করছেন, I feel bad for you. I really feel I'm very much worried, and I really feel bad because things are going to be very different. আপনার কোনো নিরাপত্তা নাই, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের কোনো নিরাপত্তা নাই, স্কুল কলেজে কোনো নিরাপত্তা নাই, আপনার ফিউচারের কোনো নিরাপত্তা নাই, সামনে কি হবে সেটাও আপনি জানেন না। অ্যান্ড সামনে যে বড় ধরনের একটা কনফ্লিক্ট আসছে এবং সেই কনফ্লিক্টে যে আপনারা সবাই পড়ে যাবেন, I feel very bad for the people who are living in Bangladesh right now. Unfortunately or fortunately, 5ই আগস্টের সময়, জুলাই আগস্টে সামহাও আমরা বেঁচে গেছি। আমাদের তো মরে যাওয়ার কথা ছিল, আমরা বেঁচে গেছি। যেভাবেই হোক, কোনো না কোনো কারণে বা বিভিন্ন দেশের ইন্টারেস্টের কারণে আমরা হয়তো বেঁচে গেছি। কিন্তু সবাই তো আর বাঁচে নাই, আমাদের অনেকেই মারা গেছে। কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য এন্ড অফ ইট। এর আগে আওয়ামী লীগের নেতা কর্মী সাপোর্টারদেরকে মারা হয়েছিল, এখনো মারা হচ্ছে। কিন্তু এটা আস্তে আস্তে ইনফ্লিকশনের দিকে যাচ্ছে টুয়ার্ডস সাধারণ মানুষ, একেবারে অর্ডিনারি পিপল অফ বাংলাদেশ। তারাও এখন এইসবের শিকার হচ্ছেন এবং ভবিষ্যতে আরও বেশি হবেন। সো আই ফিল ব্যাড যে বাংলাদেশের মানুষের এখন কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশের মানুষের এখন কোনো ভবিষ্যৎ নাই, না দেশে না দেশের বাইরে। আরও দুঃখের ব্যাপার হলো যে বাংলাদেশের মানুষ এখন দেশ ছেড়ে কোথাও যেতেও পারছে না অন্য দেশে, কারণ ইউনূস বাংলাদেশকে একটা ভুয়া নিরাপদ দেশ বানিয়ে গেছে, স্টাবলিশ করে গেছে। বাংলাদেশের মানুষ এখন অন্যান্য দেশে গিয়ে জায়লামও পাবে না, বিশেষ করে ইউরোপে নাকি শুনেছি যে বিকজ বাংলাদেশকে এনলিস্ট করা হয়েছে নিরাপদ দেশ হিসাবে। ঠিক আছে, ইউনূস বাংলাদেশকে নিরাপদ করে গেছে। সো এন্ড অফ দ্য ডে তারা নিরাপদ বলছে বাংলাদেশকে ঠিকই, কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু ভিসা দিচ্ছে না। সো এখন দেশের বাইরেও যেতে পারছেন না, পাশের দেশেও যেতে পারছেন না, মানে ইন্ডিয়ার চারিদিকে, ইন্ডিয়া তো বাংলাদেশের চারিদিকে, ইন্ডিয়াতেও যেতে পারছেন না। নিজের জীবনকে যে বাঁচাবেন, পরিবারকে যে বাঁচাবেন, সেই ধরনের কোনো ওয়েই খুঁজে পাচ্ছেন না। এখনই এই অবস্থা, সামনে যখন আরো খারাপ সময় আসবে তখন কি করবেন একবারও ভেবে দেখেছেন? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন যে আজকে বাংলাদেশ, এই মুহূর্তের বাংলাদেশ আর বছরখানেক আগের বাংলাদেশ, শেখ হাসিনার আমলের বাংলাদেশ, আসলে পার্থক্যটা কোথায়? রাস্তাঘাটে তো হাঁটতে পারতেন নিরাপদে, পরিবারের নিরাপত্তা তো ছিল। নিরাপত্তা কাদের ছিল না? জঙ্গিদের ছিল না সে সময়, সন্ত্রাসীদের ছিল না, দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের নিরাপত্তা ছিল না সে সময়। ইটস ট্রু, বাট দ্যাটস হাউ ইটস সাপোজড টু বি। সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু ছিল, সাধারণ মানুষের হাতে টাকা ছিল, সাধারণ মানুষের ঘরে খাবার ছিল, চাল ছিল, ডাল ছিল, সবই ছিল। এখন জিনিসপত্রের দাম কেমন বেড়েছে, এখন তেলের দাম, বিদ্যুতের দাম কেমন বেড়েছে। ওয়েট, বিদ্যুৎ কি আদৌ পাচ্ছেন? গ্যাস কি আদৌ পাচ্ছেন? নাকি শুধু দাম, মানে ওই ভুতুরে বিল পে করে যাচ্ছেন? আই মিন, থিঙ্ক অ্যাবাউট অল দিস। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে বছরখানেক আগেও, ইভেন কোভিডের সময়ও কত আরামে ছিলেন, আর এখন কিভাবে আছেন। কারণ রংপুরে সেই শিক্ষক এবং তার পরিবারের সাথে যা হয়েছে, এটা বেসিকলি যে কারোর সাথেই হতে পারে। দ্যাট ইনক্লুডস ইউ টু। Unfortunately, I don't know how we will prevent it, how we will stop it, কিভাবে
এইসব থেকে নিজেদের বাঁচাবেন। বিকজ যিনি বাঁচাতে পারতেন, যেই নেতা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারতেন, তাকেই বাংলাদেশেরই কিছু মানুষ চক্রান্ত করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা দিয়ে, নানা ধরনের নাটক করে, বিদেশিদের সাথে হাত মিলিয়ে মীর জাফর হয়ে ক্ষমতা থেকে নামিয়েছেন। আর এখন এসে আপনাদের আশেপাশে কেউই নেই। Nobody gives a fuck about you.